প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি একটু বিশেষ, কারণ আজকে আমরা এমন একটি খবর নিয়ে কথা বলছি যেটা আক্ষরিক অর্থেই এইমাত্র বাস্তবে রূপ নিয়েছে। দীর্ঘ ১১ বছরের অপেক্ষার পর নবম জাতীয় পে স্কেল অবশেষে কার্যকর হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ১ জুলাই থেকে বাংলাদেশের প্রায় ১৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য নতুন বেতন কাঠামো কার্যকর হয়ে গেছে। আজকের ভিডিওতে আমরা একদম টাটকা তথ্য নিয়ে আলোচনা করব। কোন গ্রেডে ঠিক কত টাকা বেতন বাড়ল, গেজেট কবে প্রকাশ হবে, টাকা হাতে পেতে কত সময় লাগবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এই বিশাল পরিবর্তন দেশের অর্থনীতিতে ঠিক কী প্রভাব ফেলবে তা নিয়ে গভীর বিশ্লেষণ থাকবে আজকের ভিডিওতে। ভিডিওটি একটু দীর্ঘ হবে, কারণ প্রতিটি তথ্যই গুরুত্বপূর্ণ, তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। শুরুতেই লাইক বাটনে চাপ দিন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন অন করে দিন। চলুন শুরু করা যাক। প্রথম পর্ব, ১১ বছরের অপেক্ষার সংক্ষিপ্ত পটভূমি। স্বাধীন বাংলাদেশে প্রথম বেতন স্কেল জারি হয়েছিল ১৯৭৩ সালে। এরপর সময়ের সঙ্গে সঙ্গে এক এক নতুন পে স্কেল এসেছে এবং ২০১৫ সালে এসেছিল অষ্টম পে স্কেল। নিয়ম অনুযায়ী প্রতি ৫ থেকে ৭ বছর অন্তর নতুন কাঠামো আসার কথা থাকলেও এবার সেই অপেক্ষা দীর্ঘায়িত হয়েছিল ১১ বছরেরও বেশি সময়। করোনা মহামারী, বৈশ্বিক অর্থনৈতিক সংকট এবং দেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এই দীর্ঘসূত্রতা তৈরি হয়। এই ১১ বছরে দ্রব্যমূল্য বেড়েছে বহুগুণ, অথচ বেতন কাঠামো ছিল একই জায়গায় স্থির। এই বাস্তবতা থেকেই সরকারি কর্মচারীদের মধ্যে জন্ম নেয় নতুন পে স্কেলের জোরালো দাবি। দ্বিতীয় পর্ব, কমিশন গঠন থেকে সুপারিশ পর্যন্ত। এই দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার ২০২৫ সালে গঠন করে ২৩ সদস্যের জাতীয় বেতন কমিশন। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত এই কমিশন দীর্ঘ পর্যালোচনার পর তাদের প্রতিবেদন জমা দেয়। কমিশনের সুপারিশে বলা হয়, সরকারি কর্মচারীদের মূল বেতন ১০০ থেকে ১৪২% পর্যন্ত বাড়ানো প্রয়োজন। এই সুপারিশের ভিত্তিতেই পরবর্তী সময়ে গঠিত হয় বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনীর জন্য পৃথক ৩টি পে কমিশন। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা কমিটি এই ৩টি কমিশনের প্রতিবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে চূড়ান্ত সুপারিশ প্রস্তুত করে। তৃতীয় পর্ব, বাজেট ঘোষণা এবং টাটকা খবর। চলতি বছরের ১১ই জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা দেন যে ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর হবে। এরপর ২৪শে জুন সচিব কমিটি একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসে, যেখানে গ্রেড বৈষম্য দূর করা এবং আইবাস প্লাস প্লাস সিস্টেমে দ্রুত হিসাব সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়। ২৯শে জুন সরকারি সূত্র নিশ্চিত করে যে প্রাথমিক ৩ ধাপের পরিকল্পনা থেকে সরে এসে সরকার এখন ২ ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। আর আজকের সবচেয়ে বড় খবর হল, ১ জুলাই থেকেই এই নতুন পে স্কেল কার্যকর হয়ে গেছে। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের পর জুলাই মাসের মাঝামাঝি অথবা শেষের দিকে আনুষ্ঠানিক গেজেট প্রকাশিত হতে পারে। তবে একটি গুরুত্বপূর্ণ তথ্য হল, গেজেট প্রকাশে কিছুটা দেরি হলেও বেতন কাঠামো ১ জুলাই থেকেই কার্যকর ধরে হিসাব হবে। আর বাস্তবে টাকা হাতে পেতে কর্মচারীদের আরও ২ থেকে ৩ মাস সময় লাগতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। তবে চিন্তার কিছু নেই, কারণ বকেয়াসহ সম্পূর্ণ প্রাপ্য বেতন পরবর্তীতে কর্মচারীদের হাতে পৌঁছে যাবে। চতুর্থ পর্ব, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কার কত বেতন বাড়ল? এবার আসা যাক আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী নতুন কাঠামোতে বৈষম্য কমাতে গ্রেড ভেদে ভিন্ন হারে বেতন বৃদ্ধির পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। প্রথম থেকে দশম গ্রেড অর্থাৎ উচ্চপদস্থ কর্মকর্তাদের মূল বেতন সর্বোচ্চ ১০০% পর্যন্ত বাড়তে পারে, আর ১১তম থেকে ২০তম গ্রেড অর্থাৎ নিম্নপদস্থ কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ ১৩৫% পর্যন্ত বাড়তে পারে। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে, সরকার সচেতনভাবেই নিম্নপদস্থ কর্মচারীদের জন্য বেশি হারে বৃদ্ধি রেখেছে, যাতে গ্রেডের মধ্যে বৈষম্য কিছুটা কমে। কিছু নির্দিষ্ট উদাহরণ দিয়ে বিষয়টি পরিষ্কার করা যাক। প্রথম গ্রেডের মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বেড়ে দাঁড়াতে পারে ১,৬০,০০০ টাকায়। দ্বিতীয় গ্রেডের মূল বেতন ৬৬,০০০ টাকা থেকে বেড়ে দাঁড়াতে পারে ১,৩২,০০০ টাকায়। তৃতীয় গ্রেডের মূল বেতন ৫৬,৫০০ টাকা থেকে বেড়ে দাঁড়াতে পারে ১,১৩,০০০ টাকায়।
আর সবচেয়ে নিচের গ্রেডে বাড়ি ভাড়াসহ সমস্ত ভাতা যোগ করলে মোট বেতন গিয়ে দাঁড়াতে পারে প্রায় ৪১,৯০৮ টাকায়। অর্থাৎ প্রায় প্রতিটি স্তরেই বেতন দ্বিগুণ থেকে আড়াই গুণ পর্যন্ত বেড়ে যাচ্ছে নতুন কাঠামোতে। তবে মনে রাখা জরুরি, এই সংখ্যাগুলো এখনও সরকারি সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বলা হচ্ছে। গেজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলে প্রতিটি গ্রেডের একদম সঠিক এবং চূড়ান্ত সংখ্যা জানা যাবে। তাই এই মুহূর্তে পাওয়া তথ্যকে প্রাথমিক ধারণা হিসেবে নেওয়াই ভালো। পঞ্চম পর্ব, বাস্তবায়নের কৌশল। কিভাবে দেওয়া হবে টাকা? সরকার এখন দুই ধাপে এই পে স্কেল বাস্তবায়নের পথে হাঁটছে। প্রথম ধাপে অর্থাৎ চলতি ২০২৬-২৭ অর্থ বছর থেকে সম্পূর্ণ নতুন মূল বেতন একবারই কার্যকর করা হচ্ছে। এটি আগের পরিকল্পনার চেয়ে একটি বড় ইতিবাচক পরিবর্তন, কারণ শুরুতে বলা হয়েছিল প্রথম ধাপে অর্ধেক বেতন বৃদ্ধি কার্যকর হবে। কিন্তু কারিগরি জটিলতা এড়াতে এবং কর্মচারীদের দাবির প্রতি সম্মান জানিয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে মূল বেতনের শতভাগ একবারই দেওয়া হবে। দ্বিতীয় ধাপে অর্থাৎ পরের অর্থবছর ২০২৭-২৮ থেকে বিভিন্ন ভাতা এবং বাড়তি সুযোগ সুবিধা সমন্বয় করা হবে। এই দুই ধাপের কৌশল মূলত নেওয়া হয়েছে আইবাস প্লাস প্লাস নামের ডিজিটাল হিসাব ব্যবস্থার কারিগরি সীমাবদ্ধতা এড়ানোর জন্য এবং একই সঙ্গে সরকারের আর্থিক চাপ নিয়ন্ত্রণে রাখার জন্য। ষষ্ঠ পর্ব পেনশনভোগী এবং শিক্ষকদের জন্য সুখবর। শুধু বর্তমান কর্মচারীরাই নন, এই নতুন কাঠামোর সুফল পাবেন দেশের প্রায় ৯ লাখ পেনশনভোগীও। কমিশনের সুপারিশ অনুযায়ী স্বল্প পেনশনপ্রাপ্তদের পেনশন উল্লেখযোগ্য হারে বাড়ানো হবে এবং বয়স্ক পেনশনভোগীদের জন্য একটি মাসিক চিকিৎসা ভাতার ব্যবস্থাও থাকছে। পেনশন গ্র্যাচুইটির হার বাড়ানো এবং টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহালের সুপারিশও কমিশনের প্রতিবেদনে অন্তর্ভুক্ত আছে। পাশাপাশি দেশের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদেরও এই নতুন কাঠামোর আওতায় আনা হচ্ছে, যা দীর্ঘদিনের একটি বড় দাবি ছিল শিক্ষক সমাজের। সপ্তম পর্ব, এখনও যা অমীমাংসিত, বাড়ি ভাড়া ভাতার প্রশ্ন। তবে সবকিছু এখনও সম্পূর্ণ পরিষ্কার নয়। বাড়ি ভাড়া ভাতা নিয়ে এখনও আলোচনা চলছে। বর্তমানে কর্মস্থল এবং এলাকাভেদে সরকারি কর্মচারীরা মূল বেতনের একটি নির্দিষ্ট শতাংশ বাড়ি ভাড়া ভাতা হিসেবে পান। মূল বেতন এত বেশি হারে বেড়ে যাওয়ায় একই শতাংশ হার বজায় রাখলে সরকারের ব্যয় বহুগুণ বেড়ে যাবে। তাই বাড়ি ভাড়া ভাতার হার কিছুটা যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার প্রস্তাব নিয়ে অর্থ মন্ত্রণালয়ে আলোচনা চলছে। এই সিদ্ধান্তটি চূড়ান্ত না হওয়া পর্যন্ত প্রতিটি কর্মচারীর হাতে থাকা প্রকৃত মোট বেতনের সম্পূর্ণ চিত্র পাওয়া কঠিন। অষ্টম পর্ব, বাজেটে কত টাকা বরাদ্দ রাখা হয়েছে? নতুন অর্থবছরের বাজেটে নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের জন্য প্রায় ৪৪,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তবে প্রাথমিক আলোচনায় ৩০ থেকে ৩৫,০০০ কোটি টাকার একটি হিসেবও উঠে এসেছিল, যা পরবর্তীতে সংশোধন করে বাড়ানো হয়। জনপ্রশাসন খাতে মোট ব্যয় চলতি অর্থবছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী কমিশনের পূর্ণাঙ্গ সুপারিশ একবারে বাস্তবায়ন করতে গেলে আরও অনেক বেশি অর্থ প্রয়োজন হতো। তবে বর্তমানে কর্মচারীরা যে মহার্ঘ ভাতা পাচ্ছেন তা নতুন কাঠামোর সঙ্গে সমন্বয় করার ফলে অতিরিক্ত ব্যয়ের চাপ কিছুটা কমে এসেছে। নবম পর্ব, রাজপথের সংগ্রাম, যা এই পরিবর্তনকে ত্বরান্বিত করেছে। এই পরিবর্তন এমনি এমনি আসেনি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বড় ধরনের আন্দোলন হয়। এপ্রিল মাসের শুরুতে দেশব্যাপী কয়েকদিনের কর্মসূচি পালন করেন সরকারি কর্মচারীরা, যেখানে কলম বিরতি, প্রতীকী কর্মবিরতি এবং স্মারকলিপি প্রদান অন্তর্ভুক্ত ছিল। বিশ্লেষকদের মতে এই ধারাবাহিক চাপের কারণেই সরকার ৩ ধাপের পরিকল্পনা থেকে সরে এসে ২ ধাপে এবং প্রথম ধাপে শতভাগ মূল বেতন বাস্তবায়নের সিদ্ধান্তে পৌঁছাতে বাধ্য হয়েছে। দশম পর্ব, অর্থনীতিতে এই পরিবর্তনের গভীর প্রভাব বিশ্লেষণ। এবার আসা যাক ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। ১৪ লাখ কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগী মিলিয়ে প্রায় ২৩ লাখ পরিবার সরাসরি উপকৃত হচ্ছে এই পরিবর্তনে। কিন্তু এই বিশাল পরিবর্তনের প্রভাব শুধু এই পরিবারগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এর ঢেউ ছড়িয়ে পড়বে সমগ্র জাতীয় অর্থনীতিতে। প্রথমে আসি ইতিবাচক দিক থেকে। যখন কোনো নির্দিষ্ট আয়ের মানুষের হাতে হঠাৎ করে বাড়তি অর্থ আসে, তখন অর্থনীতির ভাষায় তাদের প্রান্তিক ভোগপ্রবণতা কাজ করতে শুরু করে। অর্থাৎ বাড়তি আয়ের একটি বড় অংশ তারা খরচ করেন বাজারে। এই খরচ সরাসরি প্রভাব ফেলে খুচরা বাজারে, মুদি দোকানে, কাপড়ের বাজারে, ইলেকট্রনিক্স পণ্যের দোকানে এবং স্থানীয় ছোট ব্যবসায়।
বিশেষ করে জেলা এবং উপজেলা শহরে, যেখানে সরকারি চাকরিজীবীরা একটি বড় ভোক্তা শ্রেণী, সেখানে স্থানীয় বাজার তাৎক্ষণিকভাবে চাঙ্গা হয়ে উঠতে পারে। আবাসন এবং নির্মাণ সামগ্রীর বাজারেও দেখা যেতে পারে ইতিবাচক গতি, কারণ বাড়তি আয় পেলে অনেক পরিবার দীর্ঘদিনের পিছিয়ে রাখা বাড়ি মেরামত বা সম্প্রসারণের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন। শিক্ষা এবং স্বাস্থ্য খাতেও পরিবারগুলোর ব্যয় বাড়তে পারে, যা দীর্ঘমেয়াদে জাতীয় মানব সম্পদ উন্নয়নে অবদান রাখতে পারে। অর্থনীতিবিদদের একটি অংশ মনে করেন, এই ধরনের ভোগ ব্যয় বৃদ্ধি স্বল্পমেয়াদে মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি হারকে সামান্য হলেও ঊর্ধ্বমুখী করতে পারে। এবার আসি ঝুঁকির দিক থেকে, যা প্রতিটি নাগরিকের বোঝা জরুরি। ২৩ লাখ পরিবারের হাতে যখন একসঙ্গে হাজার হাজার কোটি টাকা বাড়তি চলে আসবে, তখন বাজারে অর্থ সরবরাহ হঠাৎ করে বেড়ে যাবে। যদি একই সময়ে দেশের উৎপাদন এবং সরবরাহ ব্যবস্থা এই বাড়তি চাহিদার সঙ্গে তাল মিলিয়ে না বাড়ে, তাহলে চাহিদা ও সরবরাহের ভারসাম্যে তৈরি হবে ফাঁক। আর অর্থনীতির মৌলিক নিয়ম হল, চাহিদা বেশি হলে এবং সরবরাহ কম থাকলে পণ্যের দাম বেড়ে যায়। অর্থাৎ স্বল্পমেয়াদী মূল্যস্ফীতির উপর বাড়তি চাপ তৈরি হতে পারে। এর ফলে যে ঘটনা ঘটতে পারে, সেটি হল কর্মচারীরা যে বাড়তি বেতন হাতে পাচ্ছেন, তার একটি উল্লেখযোগ্য অংশ আবার বাজারের বাড়তি দামের কারণে খরচ হয়ে যেতে পারে। এই চক্রকে অর্থনীতিতে বলা হয় মজুরি মূল্য সর্পিল চক্র, যেখানে বেতন বৃদ্ধি দাম বৃদ্ধিকে উস্কে দেয় এবং দাম বৃদ্ধি আবার বেতন বৃদ্ধির চাপ তৈরি করে। এই ঝুঁকি এড়াতেই সম্ভবত সরকার পুরো পে স্কেল একবারে না দিয়ে ২ ধাপে ভাগ করে বাস্তবায়নের পথ বেছে নিয়েছে। কারণ ধাপে ধাপে অর্থ সরবরাহ বাড়ালে বাজারে একসঙ্গে বড় ধাক্কা না লেগে ধীরে ধীরে সমন্বয় হওয়ার সুযোগ থাকে। দ্বিতীয় বড় ঝুঁকি হল সরকারের রাজস্ব ঘাটতি সংক্রান্ত চাপ। ৪৪,০০০ কোটি টাকার এই বিশাল বরাদ্দ সরাসরি প্রভাব ফেলবে সরকারের সামগ্রিক বাজেট কাঠামোয়। যদি রাজস্ব আদায় প্রত্যাশিত হারে না বাড়ে, তাহলে এই ঘাটতি পূরণ করতে সরকারকে হয়তো নিতে হবে অতিরিক্ত অভ্যন্তরীণ বা বৈদেশিক ঋণ, অথবা কমাতে হবে অন্যান্য গুরুত্বপূর্ণ উন্নয়ন খাতের বরাদ্দ। এই কারণেই বেশিরভাগ অর্থনীতিবিদ পরামর্শ দিচ্ছেন যে পে স্কেল বাস্তবায়নের পাশাপাশি রাজস্ব আদায় ব্যবস্থাকেও শক্তিশালী করা এখন সময়ের দাবি। তৃতীয় দিক থেকে বলা যায়, এর একটি পরোক্ষ প্রভাব পড়বে বেসরকারি খাতেও। সরকারি বেতন যখন এত বড় আকারে বাড়ে, তখন বেসরকারি প্রতিষ্ঠানের ওপরও তাদের কর্মীদের বেতন কাঠামো পুনর্বিবেচনার একটি সামাজিক এবং প্রতিযোগিতামূলক চাপ তৈরি হয়। বিশেষ করে ব্যাংকিং, শিক্ষা এবং স্বাস্থ্য খাতের মতো ক্ষেত্রে, যেখানে সরকারি ও বেসরকারি চাকরির মধ্যে প্রতিযোগিতা রয়েছে, সেখানে মেধাবী কর্মী ধরে রাখতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও নতুন করে ভাবতে হতে পারে। চতুর্থ একটি গুরুত্বপূর্ণ দিক হল মুদ্রা সরবরাহ এবং কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা। বাজারে হঠাৎ বিপুল পরিমাণ অর্থ প্রবেশ করলে বাংলাদেশ ব্যাংককেও তাদের আর্থিক নীতিতে সতর্কতা অবলম্বন করতে হতে পারে, যাতে সামগ্রিক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মধ্যে থাকে। সব মিলিয়ে অর্থনীতিবিদদের সামগ্রিক মূল্যায়ন হল, নবম পে স্কেলের প্রভাব হবে মিশ্র প্রকৃতির। স্বল্পমেয়াদে কিছুটা মূল্যস্ফীতির চাপ এবং রাজস্ব ঘাটতির ঝুঁকি থাকলেও, দীর্ঘমেয়াদে যদি কর্মচারীদের কর্মদক্ষতা এবং সেবার মান বৃদ্ধি পায় এবং বাজারে ভোগ ব্যয়ের মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ড চাঙ্গা হয়, তাহলে সামগ্রিকভাবে এর সুফলই বেশি হতে পারে। এই কারণেই সুষ্ঠু ধাপে ধাপে বাস্তবায়ন, রাজস্ব ব্যবস্থাপনার উন্নতি এবং একই সঙ্গে বাজার তদারকি জোরদার করা, এই ৩টি বিষয়কে সমান গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একাদশ পর্ব, সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্নোত্তর। প্রথম প্রশ্ন, নবম পে স্কেল কি সত্যিই কার্যকর হয়ে গেছে? উত্তর হল হ্যাঁ। সরকারি ঘোষণা অনুযায়ী ১লা জুলাই থেকে মূল বেতন কাঠামো কার্যকর হয়ে গেছে। তবে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ হতে জুলাই মাসের মাঝামাঝি বা শেষ পর্যন্ত সময় লাগতে পারে। দ্বিতীয় প্রশ্ন, টাকা হাতে পেতে কতদিন লাগবে? উত্তর হল, সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী গেজেট প্রকাশ এবং প্রশাসনিক প্রক্রিয়া শেষ হতে ২ থেকে ৩ মাস সময় লাগতে পারে। তবে বকেয়া সহ সম্পূর্ণ বেতন পরে দেওয়া হবে। তৃতীয় প্রশ্ন, সব গ্রেডে কি একই হারে বেতন বাড়বে? উত্তর হল না। প্রথম থেকে দশম গ্রেডে সর্বোচ্চ ১০০% এবং ১১তম থেকে ২০তম গ্রেডে সর্বোচ্চ ১৩৫% পর্যন্ত বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। চতুর্থ প্রশ্ন, পেনশনভোগীরা কি এই সুবিধা পাবেন? উত্তর হল হ্যাঁ। প্রায় ৯ লাখ পেনশনভোগীকে এই কাঠামোর আওতায় আনার পরিকল্পনা রয়েছে। পঞ্চম প্রশ্ন, এই পরিবর্তন কি বাজারে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেবে? উত্তর হল,
স্বল্পমেয়াদে কিছুটা প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে, তবে ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে সরকার এই ঝুঁকি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। দ্বাদশ পর্ব, উপসংহার এবং আগামী দিনের করণীয়। সব মিলিয়ে বলা যায়, নবম জাতীয় পে স্কেল এখন আর ভবিষ্যতের বিষয় নয়, বরং এটি বাস্তবে কার্যকর হয়ে গেছে। দীর্ঘ ১১ বছরের প্রতীক্ষা, অসংখ্য আলোচনা, কমিটি গঠন, সুপারিশ প্রণয়ন এবং রাজপথের সংগ্রামের মধ্য দিয়ে অবশেষে বাস্তবায়িত হল এই ঐতিহাসিক পরিবর্তন। তবে গেজেট প্রকাশ, ভাতা পুনর্নির্ধারণ এবং সম্পূর্ণ বাস্তবায়নের মতো কিছু গুরুত্বপূর্ণ ধাপ এখনও বাকি রয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই বিষয়ে চূড়ান্ত এবং আনুষ্ঠানিক গেজেট প্রকাশিত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র ইঙ্গিত দিচ্ছে। আমাদের পরামর্শ থাকবে এই বিষয়ে নিয়মিত অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং নির্ভরযোগ্য গণমাধ্যমের খবরের ওপর নজর রাখুন। কোনো গুজব বা বিভ্রান্তিকর তথ্যে বিশ্বাস না করে শুধুমাত্র সরকারি প্রজ্ঞাপন প্রকাশিত হলে সেটিকেই চূড়ান্ত হিসেবে গণ্য করুন। দর্শক, আজকের ভিডিওতে আমরা চেষ্টা করেছি নবম পে স্কেলের একদম সর্বশেষ তথ্য এবং এর অর্থনৈতিক প্রভাব আপনাদের সামনে তুলে ধরার। গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই আমরা আপনাদের জানিয়ে দেব বিস্তারিত তথ্য। তাই সবার আগে সঠিক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। আপনার মতামত এবং প্রশ্ন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের এবং পরিবারের যত্ন নিন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে গেজেট প্রকাশের টাটকা খবর নিয়ে। ধন্যবাদ সবাইকে।